ঠান্ডাজনিত কারণে ব্যবধায়ক পর্দার যে অস্বাভাবিকতা সেটার কারণে, অ্যালার্জিজনিত কারণে, নাকে পলিপের সমস্যা থাকলে বা মিউকোসা যদি স্ফীতি ঘটে তাহলে কিন্তু সাইনোসাইটিস হতে পারে। এর বাইরে দেখো দাঁতের ইনফেকশন থেকে বা দাঁত তুলতে গেলে সেখান থেকেও আসলে সাইনাসের ক্ষতি হওয়ার মাধ্যমে সাইনোসাইটিস হতে পারে। যারা হাঁপানির সমস্যায় ভোগে তাদের দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস তথা ক্রনিক সাইনোসাইটিস হয় এবং কিছু পদার্থ যেরকম ধুলাবালি, পেস্ট, তারপরে তেলাপোকা এবং পোকামাকড় যে অ্যালার্জেন জাতীয় যে পদার্থগুলো থাকে সেখান থেকেও কিন্তু সাইনোসাইটিস হতে পারে। এবং ইউস্টেশিয়ান নালীর যদি কোনো অস্বাভাবিকতা হয় সেক্ষেত্রেও সাইনোসাইটিস হতে পারে। সিস্টিক ফাইব্রোসিসের কারণে সাইনোসাইটিস হয়। নাকের হাড় বাঁকা থাকলেও সাইনোসাইটিস হতে পারে। এবং সর্বশেষে আসে দেখো অপুষ্টি, পরিবেশ দূষণ এবং ঠান্ডা স্যাঁতসেঁতে পরিবেশের কারণে সাইনোসাইটিস হতে পারে। এই যে কারণগুলো তোমরা জানলে এগুলা কিন্তু 50-50 ইম্পর্টেন্ট, এগুলা ডেডলি ইম্পর্টেন্ট না। এবং লক্ষণগুলো আমাদের একদমই জানার প্রয়োজন নেই, শুধুমাত্র এইটা ঐচ্ছিকভাবে জানতে পারি যে হলুদ বা সবুজ এক ধরনের বর্ণের ঘন তরল বের হয় যখন সাইনোসাইটিসে আক্রান্ত হয়। শিশুদের ক্ষেত্রে সাইনোসাইটিস বোঝার খুবই একটা সহজ পদ্ধতি হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ যাবৎ কাশি থাকা, 102.2 ডিগ্রি ফারেনহাইটে জ্বর থাকা এবং এর বাইরে মাথা ব্যথা বা প্রচণ্ড চোখ ফুলে যাওয়া। কানের ভেতরে বা বাইরে যে কোনো ধরনের সংক্রমণজনিত প্রদাহকে ওটিটিস বলা হয় এবং এই সংক্রমণ যদি শুধুমাত্র মধ্যকর্ণে হয় তাহলে সেটাকে ওটিটিস মিডিয়া বলা হচ্ছে। কানকে টোটাল 3টা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে মাঝেরটা অর্থাৎ দ্বিতীয় পার্ট হচ্ছে মধ্যকর্ণ এবং গলবিলের মাঝে সংযোগকারী একটা নালী আছে যেটাকে মূলত ইউস্টেশিয়ান নালী বলা হয়, যেটা অল টাইমই বন্ধ থাকে শুধুমাত্র ঢোক গেলার সময়টা বাদে। যদি কোনো কারণবশত এই ইউস্টেশিয়ান নালীর মাধ্যমে মধ্যকর্ণে কোনো জীবাণু প্রবেশ করে এবং প্রদাহের সৃষ্টি করে তথা সংক্রমণের সৃষ্টি করে তাহলে কিন্তু আসলে আমরা ওটিটিস মিডিয়ার কথা বলে থাকতেছি। এবং ওটিটিস মিডিয়া সাধারণত বয়স্কদের তুলনায় শিশুদেরই বেশি হয়ে থাকে। ওটিটিস মিডিয়া প্রধানত 3 প্রকার: স্বল্পস্থায়ী বা অ্যাকিউট ওটিটিস মিডিয়া, দীর্ঘস্থায়ী বা ক্রনিক ওটিটিস মিডিয়ার পাশাপাশি এখানে অ্যাডহেসিভ ওটিটিস মিডিয়া আছে। অ্যাডহেসিভ ওটিটিস মিডিয়ার ক্ষেত্রে সাধারণত রোগী বধির হয়ে যায়, অর্থাৎ কানে আর শুনতে পারে না। অ্যাকিউট বা স্বল্পস্থায়ী ওটিটিস মিডিয়া 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হয় এবং আমাদের যে দীর্ঘস্থায়ী সেটা কিন্তু আসলে 2 থেকে 4 সপ্তাহ ঠিক হয় না, অর্থাৎ এর থেকে বেশি লঙ্গার পিরিয়ড থাকে। আমরা যখন সাইনোসাইটিস পড়ে আসছি সেখানে ছিল দেখো 4 থেকে 8, অর্থাৎ দ্বিগুণ, 4 গুণ 2 বলতে পারতাম। এখানেও অনেকটা এরকম যে 2 থেকে 4। আশা করি তোমাদের একটু মনে রাখতে সহজ হবে। রোগের কারণ সাইনোসাইটিসের ক্ষেত্রে যে ওভারঅল যে 3টা কারণ ছিল মেন, সেই 3টা কারণই এখানেও ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যদিও অ্যালার্জির জনিত কারণটা নেই। কিন্তু আরও স্পেসিফিকলি বলতে গেলে সর্বপ্রথমেই দেখো আছে ভাইরাস বলতে গেলে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। এটা কিন্তু আমরা সাইনোসাইটিসের জন্য আসছি। এর বাইরেও 2টা আরও ভাইরাস আছে, একটা হচ্ছে রিনো ভাইরাস আর একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথম 2টা কিন্তু আমরা সাইনোসাইটিসেও দেখে আসছি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এর বাইরেও নতুন আরেকটা আছে মোরাক্সিলা জাতীয় ব্যাকটেরিয়া। প্রথমেই তোমাদের একটা তথ্য মনে করে দিতে চাই যে শিশুদের ওটিটিস মিডিয়ার লক্ষণ হিসেবে প্রধান লক্ষণ হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর। আমরা সাইনোসাইটিসের ক্ষেত্রে শিশুদের জন্য জেনে আসছিলাম 102.2 ডিগ্রি। এখানে প্রতিরোধ করার জন্য একটা উইয়ার্ড তথ্য আছে যে বাচ্চাদের দুধ পান করার সময় 45 ডিগ্রি কোণে ধরতে হবে। তথ্যটা ইম্পর্টেন্ট এবং এর পাশে এইটাও লিখে রাখতে পারো, আমরা এই 45 ডিগ্রি কোণটা আর একবারও জানতে পারবো আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রসেসে। যখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় নিয়ে আলোচনা করব, তখনও জানতে পারবো যে টেস্ট টিউবকে তাপ দেওয়ার জন্য 45 ডিগ্রি কোণে রাখতে হয়। এবং শিশুকালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ভাইরাসের দ্বারা যে তোমার যে ওটিটিস মিডিয়া হয় সেটা প্রতিরোধ করা সম্ভব। প্রতিকারের জন্য চিকিৎসকের মাধ্যমে টিম্পোনাস্টমি টিউব ব্যবহার করে বা বিশেষ নলের সাহায্যে আধুনিক চিকিৎসা দেওয়া যেতে পারে। এবং যদি কারো কানের পর্দা ছিদ্র হয়ে যায় তাহলে মাইরিঙ্গোপ্লাস্টি ব্যবহার করা যেতে পারে বা মাইরিঙ্গোপ্লাস্টি করা যেতে পারে।